কি অবস্থা, কেমন আছো? তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করো, ভাই আমার অমুক কোচিং সেন্টারে আমার পজিশন এরকম ছিল, তাহলে মেইন এক্সামে কি আমার ভালো পজিশন হবে? আমি কি আদৌ চান্স পাবো? আমি একটা কথা বলি, আমি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের তোমাকে এক্সাম্পলটা দেই। আমি তোমার মেইনলি ইঞ্জিনিয়ারিং দিছিলাম একটা জায়গাতেই, বুয়েটে। ওখানে যখন চান্স হয়ে গেছিল আমি আর কোথাও কোথাও কোনো জায়গায় এক্সাম দেই নাই। তো বুয়েটে যখন আমি এক্সাম দেই, আমি এক্সামের এই দেখো, এটা 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারি, 4 নাম্বার, 5 নাম্বারে ধরো আমি বসে আছি। 5 কি 4 এরকম একটা সারিতে আমি বসেছিলাম মেইন এক্সাম দেওয়ার সময়। আমি বুয়েটের রিটেন এক্সামের কথা বলছি, আমি রিটেন এক্সাম দিয়েছিলাম বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে। আমি যখন রিটেন এক্সাম দেই, আমি নিজেকে কি বোঝাচ্ছিলাম জানো? আমি নিজেকে বোঝাচ্ছিলাম আমার উদ্ভাসে বেস্ট র্যাঙ্ক 460। যদি আমি এই র্যাঙ্কের মতো এক্সাম দিতে পারি, তাহলে আমি বুয়েটে সিট পাবো। আমার উদ্ভাসে বেস্ট র্যাঙ্ক ছিল 460। বেস্ট র্যাঙ্ক কোনটা? উদ্ভাসে দেখবা ফাইনাল মডেল টেস্ট হয়, এফএমটি। সেই ফাইনাল মডেল টেস্টে 3 নাম্বার কি 4 নাম্বার মডেল টেস্টে আমার পজিশন ছিল 460, যেটা আমার বেস্ট। এর আগে কখনো আমি টপ 500-তে ঢুকি নাই, কখনো টপ 500-তে ঢুকি নাই। আমার বন্ধু বান্ধব অনেকে ছিল যারা হচ্ছে তোমার ওই যে টপ 1 থেকে 20-এ সব সময় থাকতো। এদের ম্যাক্সিমাম চান্স পাইছে, ঠিক আছে, আবার অনেকে আবার চান্স পায় নাই। আর উইকলির কথা যদি জিজ্ঞাসা করো, এখন তো তোমরা অনেকগুলো প্ল্যাটফর্মে উইকলি দাও অনেক জায়গায়। আমি তো খালি উদ্ভাসেই তোমার অফলাইনে পড়তাম, অফলাইনে মোটামুটি ম্যাক্সিমাম ক্লাসই করতাম। তো উদ্ভাসের উইকলিতে আমার পজিশন আসতো তোমার, আমার নাম্বারটা বলি আগে। প্রথমত আমার বেস্ট যে নাম্বার সেটা ছিল 173। এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, অন্যদিন একটা শেয়ার করবো। 173, তখন আমার পজিশন আসছিল কত? এটা কত আসছিল? 800, হ্যাঁ 800, 800-র মতো আসছিল। কারণ ওই প্রশ্নটা অনেক ইজি ছিল, তাই এই নাম্বারেও 800-র মতো আসছিল। আর অ্যাভারেজে আমি পাইতাম 140 থেকে 165 বলা যায়, এই রেঞ্জে পাইতাম। 3-এর ঘরে খুবই কম নামছে, একবার দুইবার নামছে। আর প্রথম দিকে একদম উইকলি যখন শুরু হয়, আমাদের তো প্রি ইঞ্জিনিয়ারিং ব্যাচ ছিল, মানে এইচএসসির আগেও ইঞ্জিনিয়ারিং এর ব্যাচ পড়ানো হইতো আমাদের সময়, কারণ এইচএসসি এক্সাম অনেক ডিলে ছিল। সো প্রি ইঞ্জিনিয়ারিং এ আমি খুবই বাজে রেজাল্ট করছি, সো এটা বাদ দিচ্ছি। আমি এইচএসসির পরেরটা হিসাব করতেছি। 140 থেকে 165, তখন আমার মেরিট আসতো মোটামুটি তোমার 1100 থেকে এই ধরো তোমার 2500-র মতো মেরিট আসতো। এই মেরিট দেখলে ডিপ্রেশন লাগতো, বুঝছো, ডিপ্রেশন লাগতো। যাই হোক, এখান থেকে আমার বুয়েটে র্যাঙ্ক আসলো পরে এক্সাম দেওয়ার পর 178। তো এখানে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে। প্রথমত তুমি যখন কোচিং সেন্টারে এক্সাম দাও, কোচিং সেন্টারে দেখবা অনেক মানুষ নাম্বার পায়। এর একটা কারণ হচ্ছে কোচিং সেন্টারে কয়েকটা ফ্যাক্টর আছে। প্রথমত, বিভিন্ন বই থেকে হুবহু প্রশ্ন কমন পাওয়া যায়, তোমার ছায়া প্রকাশনী খুলে দেখলে বুঝতে পারবা। কিংবা তোমার প্র্যাকটিস বুক থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে। কিংবা আগের বছরের উইকলি প্রশ্ন সলভ করলে অনেক প্রশ্ন পাওয়া যায়। বিভিন্নভাবে অনেকগুলো প্রশ্ন পাওয়া যায়, প্লাস এটা একটা মাইনর একটা ফ্যাক্টর। প্লাস কোশ্চিন খুব ইজিলি লিক হয়ে যায়, কারণ কয়েকটা ব্যাচে এক্সাম হয়। তুমি ধরো একটা বারে এক্সাম দিচ্ছ, আরেকজন আরেকটা বারে এক্সাম দিবে। আমাদের সময় এমনটা হয়তো, এখন আমি কি হয় জানি না, এখন এমনটাই থাকার কথা। তো কি করতো, অনেকেই আগের ব্যাচের এক্সাম প্রশ্নটা নিত, প্রশ্ন নিলে 60 থেকে 70% একই টাইপের পাওয়া যেত, বুঝছো। আবার একটা বিষয় আছে, এইখানে তুমি দেখবা আমাদের সময় একটা বিষয় ছিল যে অনেকে রিটেন ফোকাস করে প্রিপারেশন নিত, এমসিকিউ অতটা ফোকাস করতো না। রিটেন ফোকাস প্রিপারেশন নিত, এমসিকিউ অনেকটা প্রিপারেশন নিত না। এমসিকিউ অ্যান্সার না করলেও রিটেন দিয়ে অনেক নাম্বার উঠানো যেত। তো আসলে এমসিকিউ যদি দুর্বলতা থাকে, তাহলে কিন্তু সে প্রিলিতে বাদ পড়ে যেত, জিনিসটা এরকম। তো কোচিং সেন্টারটা আর মেইন এক্সামটা অনেক দিক থেকে আলাদা। আমি তো কয়েকটা ফ্যাক্টর বললাম, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। তো তোমার চেয়ে যারা ভালো করতেছে কোচিং সেন্টারে, তারা যে মেইন এক্সামে ভালো করবে এমন কোনো কথা নাই। যেমন ধরো আমার এখানে ধরো কথার কথা 1000 হলো মেরিট, আমার র্যাঙ্ক হলো 1000। আমি জানি এই 1000-এর মধ্যে আমার সামনে যে 400 জন আছে, এই 400 জন ভালো রেজাল্ট করবে না মেইন এক্সামে। এই 400 জন আইদার তোমার কিছু কোশ্চিনের প্যাটার্ন বুঝতে পারছে, কিংবা কোনো জায়গা থেকে কমন পাইছে, কিংবা এরা হয়তো বা প্রশ্নটা পাইছে। এরকম একটা বড় পোর্শন আছে, কিন্তু একটা বড় পোর্শন এরকম আছে। আমি তোমার ছিলাম মতিঝিলে, যখন কোচিং করতাম। মতিঝিলে আমি হোস্টেলে থাকতাম, হোস্টেল থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম নটরডেম কলেজের পিছনে। তো আমি দেখতাম আমার আশেপাশে সবাই ছিল ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, এবং একটা বড় অংশ এই কাজটা করতো। আইদার তারা বিভিন্ন সোর্স ম্যানেজ করতো যেখান থেকে প্রশ্ন পাওয়া যাবে আগের বছরের কোশ্চিন, কিংবা তোমার বিভিন্ন ধরনের যে কোশ্চিন লিক হয় সেগুলো। তো এরা কিন্তু আসলে মেইন এক্সামে ভালো করে না, তো এরা কিন্তু এখান থেকে বাদ। বাকি যে পর্শনটা আছে, এদের মধ্যে একটা বড় অংশ এক্সাম হলে যে ডিপ্রেশনে পড়ে যায়, প্যানিক করে, প্যানিক করার কারণে খারাপ করে। তো তোমার সামনের কম্পিটিশনটা কিন্তু অনেক কম থাকবে যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো। আমি যখন নিজেকে এটা বুঝাচ্ছিলাম না, তখন মনে হচ্ছিল আরে ঠিক আছে, একবার তো ভালো একটা মেরিট আসছিল, ওইরকম এক্সাম দেবো, তাহলেই হবে, মাথা ঠান্ডা রেখে এক্সাম দিব।
এর পাশাপাশি আমি বাসায় প্রচুর পরিমাণে সেলফ মডেল টেস্ট দিতাম। তোমাদের আমি অনেকবার বলছি সেলফ মডেল টেস্ট দিতে, প্রচুর পরিমাণে সেলফ মডেল টেস্ট দিতাম। তোমার আমি রয়্যালের বই থেকে দিতাম, এখন রয়্যালের বইটা অত ভালো নাই, এখন বাজারে আরো বই আছে, জয়কুলি, অ্যাসপেক্ট, তারপরে মেট্রো, অনেক বই আছে, সেগুলো থেকে প্রিপারেশন নিতে পারো। বললাম আর কি, সেলফ মডেল টেস্ট দিলে কি হয়, তোমার কিছু কিছু এক্সাম থাকবে অনেক ভালো রেজাল্ট আসে, সেগুলো দেখলে কনফিডেন্স পাওয়া যায়। আবার তুমি অনেক ভুল করো, সেগুলো ফিক্স করো, তখন নিজেকে এটা বলা যায় যে তোমার ভুলগুলো ঠিক হচ্ছে, তোমার ভুলগুলো তুমি শুধরে ফেলছো, তো তখন থেকে কনফিডেন্স পাওয়া যায়। তো এই কনফিডেন্স গুলো তোমাকে অনেক বেশি বুস্ট দিবে, যে এই কনফিডেন্সটা মেজরিটি থাকবে না। মেজরিটি পোলাপানের কনফিডেন্স থাকে না, তো তারা তখন ব্লান্ডার করে, সিলি মিস্টেক করে, ভুল করে। তো সেইটা তোমার হবে কিন্তু কম হবে। কনফিডেন্সটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আসলে তোমরা অ্যান্সার পাইছো কনফিডেন্স, কনফিডেন্স বানানো কি রে, কনফিডেন্স। আশা করি তোমরা অ্যান্সার পাইছো যে মানে এই যে ডিসপ্রপোর্শনটা দেখা যায় আমার ক্ষেত্রে, যেমন যেমন আমার এখানে র্যাঙ্ক অনেক খারাপ, কনফিডেন্স খারাপ করতেছি, হয়তো কখনো কখনো ভালো করতাম, মেইন এক্সামে যা ভালো হয়েছে, এটার লাক একটা অবশ্যই একটা বিষয়। আরো বিষয় আছে, যেমন আমি অনেকগুলো সিলি মিস্টেক করছি, সেগুলো না করলে হয়তো আরো ভালো করতে পারতাম। তো লাক কিন্তু অনেকভাবে ভ্যারি করে, তোমাকে খারাপও করাতে পারে, ভালো করাতে পারে। তো মোটামুটি 178। বাট আমার মনে হয় এখানে সবচেয়ে বেশি যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে আমার পরীক্ষার হলের আগ মুহূর্তে কনফিডেন্সটা ভালো ছিল। আগের দিন রাতে তেমন পড়াশোনা করি নেই, মাথাকে কোনো প্রেশার দেই নেই যে না ভাই যা হবে হবে, আল্লাহ ভরসা। আবার আমার যে এই যে মডেল টেস্ট গুলো দিতাম, কিংবা লাস্টে একটা যে ভালো এক্সাম দিছিলাম, সেটাকে আমি সোর্স হিসেবে ইউজ করছিলাম আমার কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য। এবং আমি তো তোমার 23 ব্যাচে অনেক স্টুডেন্ট মেন্টর করছি, প্রচুর স্টুডেন্ট আমি মেন্টর করছি 23 ব্যাচে। তাদের মধ্যেও দেখছি যাদের কনফিডেন্সটা ভালো থাকতো, তার একটা অ্যাভারেজ হলেও তারা বেশ ভালো করতো। আর বেশ ভালো স্টুডেন্ট কিন্তু প্যানিক করে অনেক বেশি, তাদের মধ্যে মেজরিটি এক্সামে ব্লান্ডার করে আসতো। বুঝছো? সো আমার মনে হয় কোচিং সেন্টারের মেরিট দেখে তোমার এই এক্সাম টাইমে, কালকে এক্সাম, কয়েকদিন পর এক্সাম, এখন প্যানিক করার দরকার নেই। তোমার কোচিং সেন্টারে মেরিট যেমনই হোক তুমি ভালো করতে পারবা যদি তোমার মাথাটা একটু ঠান্ডা রাখতে পারো। মেজরিটি পোলাপান যেখানে তুমি কোচিং সেন্টারে দেখো তারা ভালো করবে না, তাদের মধ্যে ভেজাল আছে, এই রেজাল্টের মেজরিটি ভেজাল আছে, এদের মধ্যে থেকে ম্যাক্সিমাম বাদ যাবে। বাকি যে অংশটা থাকবে তারা পিওরলি এক্সামটা দিবে, এবং এই পিওর এক্সামের মধ্যেও আর ভেজাল আছে, অনেকে প্যানিক করবে, তুমি প্যানিক করবা, তুমি ভেজালের মধ্যে পড়ে যাবা। এই জন্য প্যানিক করা যাবে না, ঠান্ডা মাথায় এক্সাম দাও, ঠান্ডা মাথায় এক্সাম দিলেই ভালো করবা। মাথা ঠান্ডা রাখা ইজ দ্য কি, বুঝছো? মাথা ঠান্ডা রাখতে পারলেই তুমি জিতবা। প্রশ্ন অনেক সহজ হয়, তুমি দেখবা এক্সাম হলে প্রশ্ন কঠিন লাগে, কিন্তু বাসায় নিয়ে আসলে প্রশ্ন সহজ লাগে। এর কারণ হচ্ছে এক্সাম হলে সহজ প্রশ্ন প্যানিক করে কঠিন বানায় ফেলো, তো প্যানিক না করলে প্রশ্ন সহজ, অ্যান্সার করবা সুন্দর মতো, চান্স হবে, চলে আসবা। এই হচ্ছে বিষয়। যদি পড়াশোনা না করো তাহলে তার চান্স হবে না। তো এই ছিল বিষয়, আশা করি বুঝতে পারছো যে কিভাবে 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 র্যাঙ্ক খারাপ হইলেও এই র্যাঙ্ক আসলে খুব বেশি ম্যাটার করে না। কিছু ক্ষেত্রে ম্যাটার করবে, যেমন এখানে র্যাঙ্ক ভালো থাকা মানে তোমার যদি অনেস্ট ভাবে ভালো করো, যে একদম নিজের প্রিপারেশন নিয়ে অনেস্ট ভাবে তুমি প্রিপারেশন নিয়ে এখানে ভালো করছো উইকলিতে, কিংবা তোমার মেইন ফাইনাল মডেল টেস্টে, তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ তোমার প্রিপারেশন অনেক ভালো, তুমি বইটাও ভালো করবা। কিন্তু তুমি ভালো মতো প্রিপারেশন নিছো, নিয়ে এখানে খারাপ করছো, তাহলে হয়তো ভালো করতে পারবা, এমন না ভালো করতে পারবা না, ঠিক আছে? কিন্তু তুমি কোনো প্রিপারেশন নাও নাই, আল্লাহর ওয়াস্তে চলে যাচ্ছে এক্সাম দিতে, তাহলে কিন্তু হবে না। প্রিপারেশন নেওয়াটা মেইন। তুমি ভালো মতো প্রিপারেশন নিবা, কষ্ট করবা, তাহলে তোমার বইটা ভালো করার চান্স থাকবে, বা যে কোনো জায়গায় ভালো করার চান্স থাকবে, ঠিক আছে? এখন কষ্ট করার পর তুমি এখানে ফল পাও আর না পাও, এখানে তুমি ফলটা পাইতেই পারো, খালি মাথাটা ঠান্ডা রাখতে হবে। বুঝতে পারছো? তো প্যানিক করো না, প্যানিক করো না, তুমি যদি কষ্ট করো সেটার প্রতিদান পাবা, যদি তুমি মাথা ঠান্ডা রাখতে পারো। কিন্তু যদি মাথাটা আউলায় যায়, শেষ। মাথাটা ঠান্ডা রেখো, এক্সামের আগের দিন বেশি বেশি ঘুমায়ও, আগেই ঘুমায় যাবা, পড়াশোনা তেমন করার দরকার নেই, খালি ফর্মুলা টর্মুলা দেখবা, পরীক্ষার আগে এটা এটা এটা, ওই পরীক্ষার আগ মুহূর্তে পড়ার দরকার নেই, আরো বেশি প্যানিক খাবা। তো চিল মুড়ে যাওয়া, আই এম জাস্ট এ চিল গাই বলে এক্সাম দিবা, চলে আসবা, ভালো করবা। ঠিক আছে? ভালো থেকো, আল্লাহ হাফেজ।